আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরে এই পিরামিডগুলো বানানো হয়েছিল। কিন্তু ৫,০০০ বছর আগে যখন মানুষের কাছে বর্তমানকালের মতো উন্নত প্রযুক্তি ছিল না, ক্রেন বুলডোজারের মতো উন্নত যান্ত্রিক বাহন ছিল না, এমনকি গাড়ির চাকা পর্যন্ত যে যুগে আবিষ্কৃত হয়নি, ঠিক সেই সময় ২.৫ থেকে ৮০ টন ওজনের এক একটা পাথর প্রায় ১৪৭ মিটার পর্যন্ত উচ্চতায় উঠিয়ে তারা কিভাবে বিশাল আকৃতির এই পিরামিডগুলো তৈরি করেছিলেন এবং কিভাবে ৫,০০০ বছর পর আজও সেগুলো স্বমহিমায় টিকে আছে, সেই রহস্য নিয়ে আজকের ভিডিও। The Great Pyramid is arguably the most enigmatic structure on the face of the earth. Built around 2500 BC, it is the tallest structure on Earth for more than 3,500 years. Built as gargantuan tombs of shining white limestone, the pyramids were designed to hide dark secrets of the dead. এই পিরামিডগুলো মিশরের নীল নদের পশ্চিম তীরে বানানো হয়েছিল। মিশরীয়রা বিশ্বাস করত সূর্য যেখানে অস্ত যায় সেখান থেকেই শুরু হয় মানুষের পরকালীন জীবনের যাত্রা, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের যাত্রা। আর পিরামিডগুলো বানানোর পেছনে কাজ করেছিল ধর্মীয় উদ্দেশ্য। সে কারণেই তারা মিশরের নীল নদের পশ্চিম তীরকে এই পিরামিড বানানোর জন্য নির্বাচন করে। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব ২৫৬০ অব্দে সর্বপ্রথম ফারাও খুফুর সময় পিরামিড নির্মাণ শুরু হয়। ফারাও খুফু সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবে তিনি প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন। খুফুর রাজত্বকালের ব্যাপ্তি নিয়েও বেশ বিতর্ক আছে। কেউ কেউ দাবি করেন যে তিনি ২৩ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন, আবার কেউ কেউ বলে থাকেন ৩৪ বছর, আবার অনেকে দাবি করেন যে তিনি ৬০ বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো আপনি যদি এই চিত্রকর্মটিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে শুধুমাত্র একটি পিরামিড নয়, এখানে এক এক করে ৩টি পিরামিড রয়েছে। আর এর প্রথমটি ফারাও খুফুর পিরামিড, তারপরেরটি খুফুর ছেলে খাফরের পিরামিড এবং তারপরেরটি খাফরের ছেলে মেনকরের পিরামিড। স্ফিংসের মূর্তি সহ ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় ১১৮টির মতো পিরামিডের সন্ধান পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এত অর্থ ব্যয় করে, এত শ্রম ব্যয় করে কি কারণে মিশরীয় ফারাওরা এই বিশাল বিশাল আকৃতির পিরামিডগুলো তৈরি করেছিল? পিরামিড তৈরির উদ্দেশ্য বা কারণ সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বহু প্রচলিত মত সেটা হলো যে এগুলো বানানো হয়েছিল ধর্মীয় উদ্দেশ্য বা ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে। এটা বলা হয়ে থাকে যে প্রাচীন মিশরীয়দের মধ্যে সর্বপ্রথম ধর্মীয় বিশ্বাস বা মৃত্যু পরবর্তী জীবন এবং আত্মা এসব সম্পর্কে বিশ্বাস জাগ্রত হয় এবং তারা বিশ্বাস করত মানুষ মৃত্যুর পর তার কৃতকর্মের জন্য ভালো মন্দ বা শাস্তি বা পুরস্কার লাভ করে থাকে। এবং তারা এটাও বিশ্বাস করত যে মৃতদেহের সাথে যত বেশি দুনিয়ায় আরামায়েশের জন্য মানুষের যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া যাবে, কবরে মৃতের আত্মাও ততটাই শান্তিতে থাকবে, অর্থাৎ এই আরামায়েশের বস্তুগুলো মৃতের আত্মা কবরে ব্যবহার করতে পারবে। আর এই বিশ্বাস থেকেই তারা মৃত্যুর পূর্বে, অর্থাৎ মিশরীয় ফারাওরা মৃত্যুর পূর্বে নিজেদের কবর তৈরি করতেন এবং সেই কবরের আশেপাশে যথাসম্ভব দুনিয়ায় তাদের বিলাসের জন্য বা আরামায়েশের জন্য যে সমস্ত বস্তুগুলো বা জিনিসপত্রের প্রয়োজন হতো সেগুলো জড়ো করতেন। এবং এই কবরকে দীর্ঘকাল সংরক্ষণে রাখার জন্যই বা একে প্রাকৃতিক দুর্যোগ অথবা পৃথিবীর অন্য যে কোনো দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্যই তারা পাথরের এই পিরামিডগুলো তৈরি করেছিলেন, যাতে এই কবরগুলো যুগ যুগ ধরে সুরক্ষিত থাকে। আপনি বলতে পারেন যে পিরামিডগুলো যে এর কারণে বানানো হয়েছিল এর পেছনে যুক্তি হিসেবে পাওয়া যায় সেটা হলো পিরামিডগুলোর অভ্যন্তরে কবরের সন্ধান এবং লিখিত ডকুমেন্ট থেকেও এ ধরনের ধারণা পাওয়া যায় যে পিরামিডগুলো ধর্মীয় উদ্দেশ্য থেকেই বানানো হয়েছিল। তবে পিরামিডের অভ্যন্তরে কবরের সন্ধান পাওয়া গেলেও দ্য গ্রেট পিরামিড অফ গিজা বা ফারাও খুফুর পিরামিডে কোনো কবরের সন্ধান পাওয়া যায়নি। এখানে শুধুমাত্র 3টি জীবাশ্ম এবং পাথরের তৈরি একটি কফিনের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হয় যে এই কফিনটি ফারাও খুফুর। এই পিরামিডগুলো বানানোর উদ্দেশ্য বা কারণ সম্পর্কে প্রচলিত আরও একটি তথ্য হলো যে এই পিরামিডগুলো ছিল বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। এটা বলা হয়ে থাকে যে প্রাচীন মিশরীয়রা
জ্ঞান বিজ্ঞানে এতটাই উন্নতি সাধন করেছিলেন যে তারা বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত শিখে ফেলেছিলেন এবং এই পিরামিডগুলো ছিল সেই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। আর তাদের এই বক্তব্যের পিছনে প্রমাণ হিসেবে প্রাচীন এই চিত্রকর্মটিকে উপস্থাপন করে থাকে। তারা বলে থাকে যে এটা বৈদ্যুতিক বাল্ব বানানোর একটা চিত্র। কিন্তু তাদের এই দাবির পক্ষে, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত শিখে ফেলেছিল, এই দাবির পক্ষে তারা যে যুক্তি উপস্থাপন করে এটা আসলে খুব একটা সঠিক নয়। কারণ তারা যদি বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত শিখিয়ে ফেলে থাকতো তাহলে তার তো কোনো না কোনো নমুনা এখন পর্যন্ত থাকতো, কিন্তু তার তো কোনো নমুনা পাওয়া যায়নি। আর এই চিত্রটি এটাও কোনো বৈদ্যুতিক বাল্বের চিত্র নয়, এটা হয়তো প্রাচীন মিশরীয় কোনো ধর্মীয় উৎসব বা কোনো গুপ্ত কোনো রহস্য তো এটার বিচার থাকতে পারে, কিন্তু এটা যে বৈদ্যুতিক বাল্বের ছবি না এ ব্যাপারটা নিশ্চিত। তো কিভাবে তারা এই পিরামিডগুলো বানিয়েছিল, যেহেতু তখন তাদের কাছে কোনো উন্নত বাহন ছিল না, ক্রেন বুলডোজারের মতো কোনো প্রযুক্তি বাহনও ছিল না, এমনকি প্রযুক্তি বা বিজ্ঞানও তখন এতটা অগ্রসর ছিল না বা অ্যাডভান্স ছিল না। তো সেই সময় তারা কিভাবে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন এবং এই বিশাল বিশাল আকৃতির পাথরগুলো দিয়ে এবং কিভাবে সেগুলোকে কেটেছিলেন। পিরামিড তৈরির পেছনে একটা কাহিনী প্রচলিত আছে যে এই পিরামিডগুলো দাসরা বানিয়েছিলেন এবং বলা হয় যে এদেরকে দাসদেরকে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে এই পিরামিডগুলো বানানো হয়েছিল। কিন্তু আধুনিক গবেষণায় জানা যায় যে পিরামিডগুলো আসলে দাসদের মাধ্যমে বানানো না, এগুলো বানানোর পেছনে কাজ করেছিলেন খুবই দক্ষ শ্রমিকরা। এক একটা পিরামিড বানানোর পেছনে প্রায় 20 বছরের মতো সময় লাগতো এবং প্রায় 20 থেকে 30,000 শ্রমিক সেখানে কাজ করতেন। এবং এই অত্যন্ত দক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন সময় আবার বিভিন্ন ধরনের শ্রমিকরা সহায়তা করত। যারা পিরামিড নির্মাণের সাথে জড়িত ছিলেন তারা ছিলেন অত্যন্ত দক্ষ এবং তাদের পারিশ্রমিক এবং খানাপিনা ছিল অন্যান্য মিশরীয় শ্রমিকদের চেয়ে অনেক বেশি। তো পিরামিডগুলো তারা কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নিত, তো এর জন্য তারা ব্যবহার করত এই বাহনটিকে। এটাতে করে তারা এই পিরামিডগুলোকে এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যেত এবং এর সামনের দিকে উপরের দিকে কিছুটা বাঁকানো আছে। এভাবে রাখার উদ্দেশ্য হলো যাতে করে এই পথ, যে পথ দিয়ে এই গাড়িকে বা এই বাহনকে টানা হবে বা নেওয়া হবে, সেখানে যেন এটা পথের সাথে আটকে না যায়। অর্থাৎ যে পথ দিয়ে এটাকে নেওয়া হবে সেই পথের বালুর সাথে এটা যেন আটকে না যায়, এর জন্য সামনে এভাবে বাঁকানো থাকতো। এটাকে সহজভাবে টানার জন্য বা সহজভাবে নেয়ার জন্য তারা যে পথ দিয়ে নেওয়া হবে, তখন তো মিশর তো বালুর একটা দেশ বা মরুভূমির একটা দেশ, তো সেখানে তো পথে ছিল বালু, তো তারা ওই বালুর পথে পানি ঢেলে দিতেন, এতে করে অনেকটা সহজভাবে এটা টেনে নেওয়া যায়। আর এটা নিশ্চিত হওয়া যায় এই চিত্রকর্ম থেকে। এখানে যে দেখা যায় যে 170 জন শ্রমিক যে হুটি টেপের এই ভাস্কর্যটিকে টেনে নিয়ে যাচ্ছেন এবং একজন শ্রমিক সামনে দাঁড়ানো, তিনি পথে পানি ঢেলে দিচ্ছেন। তো এখান থেকে তাদের এই যাত্রাপথে, অর্থাৎ যে পাথরগুলোকে যে পথ দিয়ে নেওয়া হতো সেই পথে যে পানি ঢেলে পথকে মসৃণ করা হতো, সেটা প্রমাণ। পাথরগুলোকে যে স্থানে পিরামিড বানানো হবে সেখানে নেয়ার পর সেগুলোকে নির্দিষ্ট উচ্চতায় উঠানোর জন্য তারা এই পদ্ধতিটা ব্যবহার করত। অর্থাৎ যে উচ্চতায় এই পিরামিডগুলোকে বানানো হবে সেই উচ্চতা থেকে ভূমি পর্যন্ত তারা ঢালু পথ বানাতেন এবং এই পথের দুধারে তারা খুঁটি গেড়ে দিতেন। আর এই খুঁটির সাথে পাথর বহনকারী গাড়িটিকে রশি বাঁধার মাধ্যমে টান দেওয়া হতো এবং এভাবে আস্তে আস্তে করে তাকে উঠানো হতো এবং এই পদ্ধতিতে পাথরগুলো বেশ সহজভাবেই উঠানো যেত। তারপর পাথরটিকে নির্দিষ্ট জায়গায় নেওয়ার পর, অর্থাৎ এটাকে নির্দিষ্ট উচ্চতায় উঠানোর পর সেগুলোকে কাঙ্ক্ষিত জায়গায় রাখার জন্য, অর্থাৎ যেখানে এটাকে রাখা প্রয়োজন সেখানে নেয়ার জন্য তারা এই পদ্ধতি ব্যবহার করত। অর্থাৎ লোহার এই দণ্ডের এক মাথায় পাথরটিকে বাঁধা হতো এবং অপর পাশে থাকতো একটা ভারী বস্তু, আর এর মাঝখানে একটা খুঁটি থাকতো। এভাবে ওই পাথর যে পাশে বাঁধা তার অপর পাশ দিয়ে
টান দেওয়া হতো এবং টান দিয়ে নির্দিষ্ট জায়গায় এটাকে রাখা হতো। এই পদ্ধতিটা কিন্তু বর্তমানে প্রচলিত আছে। এটা কৃষিকাজে যেসব জায়গায় সেচ পদ্ধতি অতটা উন্নত না এখনো, বা উন্নত প্রযুক্তি অতটা সহজলভ্য না, সেসব জায়গায় এখনো এটা ব্যবহার করা হয়ে থাকে জমিতে সেচের জন্য। পিরামিডের আর একটা মজার বিষয় হলো, পিরামিডের ভিতরে মিশরে যতই তাপমাত্রা থাকুক না কেন, কিন্তু পিরামিডের অভ্যন্তরের তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে একটা কৃত্রিম শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।